কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা পার্টের মাধ্যমে শেষ করব এবং এটা তার একদম শুরুর ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেখানে আমরা এটা জানবো যে ওয়াই অ্যাটমস ফর্ম কেমিক্যাল বন্ড। মানে এই যে আমরা এত বন্ড পড়বো, আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট, এই যে প্রত্যেকটা বন্ড ফর্ম করার পিছনে এই যে অ্যাটমসগুলোর বা এলিমেন্টসগুলোর তার ড্রাইভিং ফোর্সটা কী, মানে কেন তারা বন্ডটা ফর্ম করবে। মানে নেচারে যদি আমরা দেখি, যদি শুধু সোডিয়াম, নর্মাল সোডিয়াম, NaCl আলাদা থাকতেই পারতো, তারা কেন একসঙ্গে এসে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করছে? কেন অন্য একটা এলিমেন্ট এ, এলিমেন্ট বি বা অ্যাটম এ, অ্যাটম বি তারা একসঙ্গে এসে একটা কম্পাউন্ড AB তৈরি করছে? কেন এটা তৈরি করছে, ওয়াই? তাহলে এই কারণটা জানার জন্যই আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটা, তো এখানে আমরা সেটা বুঝতে পারবো। ব্যাপারটা হলো যে নেচার লাভস স্টেবিলিটি। নেচার লাভস স্টেবিলিটি। স্টেবিলিটি থাকার জন্যই আমরা প্রত্যেকেই সব কিছু করছি, নিজেদের স্টেবল রাখার জন্যে। তো স্টেবিলিটিটা প্রচণ্ড পরিমাণে দরকার। এবার এই স্টেবিলিটির জন্যে আমাদের কি করতে হবে? স্টেবিলিটি কখন বাড়বে? স্টেবিলিটি তখনই বাড়বে যখন এনার্জি ডিক্রিজ করবে। এবার এই ব্যাপারটা এটা বইতে ভালোভাবে লেখাই থাকবে প্রত্যেকটা জায়গাতে, যে স্টেবিলিটি এনার্জি কমলে স্টেবিলিটি বাড়ে। ব্যাপারটা আসলে কি, যে ওয়াই স্টেবিলিটি ইনক্রিজেস ওয়েন এনার্জি ডিক্রিজেস। তাহলে এটা যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ভাবি, যে ধরুন একটা ঢালযুক্ত একটা জায়গা আছে এবং এটা বা পাহাড়ের কোনো একটা আমি দেখছি একটা ঢাল দেখছি, এটা নিচের একটা সমভূমি আছে। এবার এখানে উপরে যখন এই যে বস্তুটা রয়েছে, এখানে যখন এটা মিডল পজিশানে এখান থেকে নিচে নামছে আর এটা একটা একদম নিচের পজিশানে। এবার এই বস্তুটাকে যদি আমি এই জায়গাটায় রাখি, তাহলে সে কী করবে? স্বভাবতই নিচে নামতে শুরু করবে গড়িয়ে গড়িয়ে। আবার এটাও নিচে নামবে এবং অ্যাকচুয়ালি যখন একদম শেষমেশ এখানে সে থামবে, তখন কী হবে? এ আর নড়াচড়া করবে না, এখানেই থেমে যাবে। তাহলে এমন কি হলো যে এই বস্তুটাকে এখান থেকে নড়তে হলো, আর এই বস্তুটা এখান থেকে আর নড়ছে না, এখান থেকে নড়ছে না, এক জায়গাতেই থেকে যাচ্ছে? এটাই এই কেমিক্যাল বন্ডিংয়ের আসল যে ড্রাইভিং ফোর্সটা আমরা খুঁজে পাবো এখান থেকে। তাহলে যদি আমরা পোটেনশিয়াল এনার্জির কথা ভাবি, পোটেনশিয়াল এনার্জি কোনো একটা বস্তুর জন্য, ফিজিক্যাল কোনো একটা ম্যাটারের জন্যে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh, তার মাস, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অ্যান্ড গ্র্যাভিটি অ্যান্ড হাইট ফ্রম দ্য বেস। তাহলে ভূমি থেকে যে উচ্চতা, যদি এটা আমি ভূমিটা ভাবি, তাহলে ভূমি থেকে উচ্চতা এখানে যেটা আছে h1, এখানে যেটা আছে h2, আর এখানে নেই, এখানে হাইট নেই। তাহলে হাইট যত বাড়বে তাহলে পোটেনশিয়াল এনার্জি তত বাড়বে। তাহলে হাইট বাড়ছে মানে পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি এখানে P1 হয়, এখানে P2 হয়, এখানে P3 হয়, তাহলে P1 সবচেয়ে বেশি, তাহলে P1 গ্রেটার দ্যান P2 গ্রেটার দ্যান P3। ঠিক আছে, এটা ব্যাপার। তাহলে P1 যখন সবচেয়ে বেশি, তাহলে P1 কী করবে? এই হাই এনার্জিটাও নিজের কাছে রাখতে চাইবে না। কেন কেউ নিজের কাছে হাই এনার্জির একটা আনস্টেবল সিচুয়েশন রেখে দেবে? সে সবসময় কী করবে? এই এনার্জিটাকে লুজ করার জন্যে সে নিচে নামবে। নিচে নেমে এই জায়গাটাতে যখন এলো, তখন পোটেনশিয়াল এনার্জি P2 হলো, যেটা আগের থেকে কম, P1-এর থেকে কম, এই যে P1-এর থেকে কম, তাহলে একটু কমে গেল, তার মানে একটু স্টেবিলিটি পেলো। আবার যখন নিচে নামবে একেবারে চলে এলো একদম নিচে, P3 হয়ে গেল, যেটা সবচেয়ে কম, তাহলে সে একদম থেমে গেল। তাহলে পোটেনশিয়াল এনার্জি যখন সবচেয়ে কম, তাহলে সে কী করলো? নিজেকে স্টেবল করে নিল আর সেখান থেকে নড়লো না। তাহলে একই রকম ব্যাপারটা অ্যাটমসের জন্যেও হয় বা এলিমেন্টসের জন্যেও হয়, যেখানে ম্যাক্সিমাম স্টেবিলিটি আর মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, এই দুটোই তাদেরকে এই কম্পাউন্ড তৈরি করাটাকে সমর্থন করে। তাহলে যদি এটাকে আবার একবার ফাইনালি বলি, তাহলে কী দাঁড়াচ্ছে? যে পোটেনশিয়াল এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। তাহলে পোটেনশিয়াল এনার্জি যখনই বাড়বে স্টেবিলিটি কমবে, আর পোটেনশিয়াল এনার্জি যখনই কমবে তখন স্টেবিলিটি বাড়বে। তাহলে স্টেবিলিটি বাড়ানোটাই আমাদের মূল উদ্দেশ্য, আর স্টেবিলিটি বাড়ানোর জন্য আমাদের কী করতে হবে? পোটেনশিয়াল এনার্জিটাকে কমাতে হবে। আর পোটেনশিয়াল এনার্জি কমাবে কীভাবে? পোটেনশিয়াল এনার্জি আমাদের অ্যাটমসের জন্য কীভাবে কমবে? যদি আমি শুধুমাত্র সোডিয়াম আর ক্লোরিনটাকে ধরি, তাহলে এই সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস একটু আলাদা আলাদাভাবে আছে, তারা দূরে দূরে আছে। তাহলে ইন্ডিভিজুয়ালি যখন এরা ঘুরে বেড়াচ্ছে, তখন তাদের মধ্যে যে এনার্জিটা সেটা কিন্তু অনেকটাই বেশি। কিন্তু যখনই তারা কাছাকাছি চলে আসবে অ্যাট্রাকশানের জন্যে, এই যে অ্যাট্রাকশানটা এদের মধ্যে যেটা হবে, এই অ্যাট্রাকশানটাই এদের থেকে এনার্জিকে লুজ করিয়ে দেবে। এনার্জি লুজ, এই জিনিসটা আবার একই কনসেপ্ট পড়বো আমরা ল্যাটিস এনার্জির জায়গাতে, সেখানেও দেখব। তো ব্যাপারটা এটাই, যে ইন্ডিভিজুয়াল যখন সোডিয়াম আর ক্লোরিন আলাদা আলাদাভাবে ঘুরে বেড়াচ্ছে, তখন তাদের মধ্যে এনার্জিটা কিন্তু অনেকটা বেশি।
কিন্তু যখন তারা এই অ্যাট্রাকশনের মাধ্যমে কাছে চলে আসছে তখন কী হচ্ছে, তাদের এনার্জি কিছুটা লুজ করছে। এই এনার্জি লুজ করার জন্যে তাদের যে পোটেনশিয়াল এনার্জি আগে যেটা ছিল তাদের থেকে কী হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে। আর পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করা মানে কি, স্টেবিলিটি ইনক্রিজ করা। আর তার মানেই তো বন্ড ফর্ম হয়ে গেল NaCl। ব্যাপারটা তাহলে বোঝা গেল যে আমি কী বললাম, ওয়াই অ্যাটমস ফর্ম কেমিক্যাল বন্ড, কেন কেমিক্যাল বন্ড ফর্ম করছে। তাহলে আবার বলবে নেচার লাভস স্টেবিলিটি। আর স্টেবিলিটি কখন বাড়বে, যখন এনার্জি কমবে। তাহলে এনার্জি কখন কীভাবে কমবে, যদি তারা পরস্পর কাছাকাছি চলে আসে, অ্যাট্রাকশন যদি বাড়ে নিজেদের মধ্যে, তাহলে এনার্জি লুজ করবে। এনার্জি লুজ করলে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে, আর পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করলে স্টেবিলিটি ইনক্রিজ করবে। ঠিক আছে, এটা একটা কারণ হলো। আর একটা কারণ হলো যেটা অনেক জায়গাতেই পাবে, সেটা হলো অক্টেট রুল দিয়ে। হোয়াট ইজ অক্টেট রুল? অক্টেট রুল হলো যে কোনো একটা যদি এলিমেন্টের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে তাদের যেরকম ক্লাস 10 লেভেলে যেরকম দেখানো হয়, এই যে এখানে করা আছে যে হিলিয়ামের আমরা ক্লাস 10 লেভেলে কীরকম দেখি 2, নিয়নের 2,8, আর্গনের ইলেকট্রনিক বিন্যাস 2,8.8, 2,8,8 এটা। এবার এই যে 2, হিলিয়ামে যে 2, এটাকে আমরা কী বলি, ডুপ্লেট কমপ্লিট হয়েছে, যেটা একটু এক্সেপশনাল। নিয়ন যেটা বলি অক্টেট, কেন কি তার শেষ যে কক্ষপথ সেখানে 8টা ইলেকট্রন আছে। আর্গন তারও শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। তাহলে যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকা, এটাকেই আমরা বলি অক্টেট রুল। তাহলে এই অক্টেট রুলটা যখনই পাবো আমরা, যখন অক্টেট কমপ্লিট হবে, তাহলে ওই অক্টেট কমপ্লিট হওয়া যে কোনো এলিমেন্ট তাদের কি হয়, তাদের স্টেবিলিটি কিন্তু অনেকটা বেশি হয়। কেন? কারণ তারা রিয়াকশন করে না, তার তো রিয়াকশন করার প্রপার্টি নেই। এগুলো আস্তে আস্তে আমরা অনেক ডেপথে ঢুকবো, আস্তে আস্তে যেগুলো বুঝতে পারবো। বাট এখন যদি আমরা ক্লাস 10 লেভেলের বেসিক ব্যাপারে ভাবি, তাহলে সেখানে কী দেখবো, যে অক্টেট যদি কমপ্লিট হয় তাহলে স্টেবিলিটি ইনক্রিজ করছে, কারণ কি তারা রিয়াকশন করছে না। রিয়াকশন না করে স্টেবিলিটি বাড়বে স্বভাবতই। তাহলে এখানে যদি এখন এই যে নিয়ন, আর্গন, এদের ক্ষেত্রে যদি ভাবি, তাহলে নিয়নের এই যে শেষে 8 আসছে, আর্গনেরও শেষে 8 আসছে। তাহলে এটা কিন্তু এই যে প্রত্যেকটা নোবেল গ্যাস কিন্তু তারা অক্টেট কমপ্লিট হয়ে বসে আছে। তাহলে এই যে অক্টেট রুল, তাহলে নোবেল গ্যাসগুলো কী করছে, নোবেল গ্যাসগুলোর কিন্তু অক্টেট কমপ্লিট আছে, আর অক্টেট যখনই কমপ্লিট তার মানে কি তারা স্টেবল। ঠিক আছে। তাহলে এবার যখন সোডিয়ামের কথা যদি ভাবি, তাহলে সোডিয়াম সে ছিল হচ্ছে 2,8,1, মানে 11 যেহেতু ওর অ্যাটমিক নাম্বার, তাহলে 2,8,1। ও যদি একটা ইলেকট্রন বের করে দেয় তাহলে কী হবে, 2,8। তাহলে কী হয়ে গেল, আমাদের এই যে নিয়নের কনফিগারেশন পেয়ে গেল নিয়ন। তাহলে প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু তার নিজেকে স্টেবল করার জন্যে কী করছে, নিকটবর্তী যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল তার কাছে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও একটা কারণ হয়ে গেল যে অক্টেট রুল। তাহলে দুটো কারণ কিন্তু এখানে, প্রথমত একটা হচ্ছে আমরা এখানে ফিজিক্স দিয়ে বোঝাতে পারি যে এনার্জির যে মেকানিজমটা, যে এনার্জি ডাইনামিক্স যেটা বলা হয় আর কি, যে এনার্জি ডিক্রিজ করছে তার জন্য স্টেবিলিটি বাড়ছে। আরেকটা জিনিস যেটা, যে অক্টেট কমপ্লিশন, তাহলে যে আমাদের নোবেল গ্যাসগুলো তাদেরকে অক্টেট পূর্ণ আছে। তাহলে আমাদের যে এলিমেন্টগুলো তারা যদি একটা ইলেকট্রন লুজ করে বা ইলেকট্রন নেয়, তাহলে বা বিভিন্ন কেসে হতে পারে যেগুলো পরে দেখবো আমরা, সেখান থেকে তারা কী করতে পারে, একটা যে নোবেল গ্যাস তাদের কনফিগারেশন বা ইলেকট্রন কাঠামো তৈরি করলে তাদের মধ্যে স্টেবিলিটি বাড়বে। ব্যাপারটা বোঝা গেল, খুব সিম্পল। তাহলে এই যে অ্যাটমসের কেমিক্যাল বন্ডিং করার যে মূল কারণ সবচেয়ে দুটো। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা পরের যে লেকচারগুলোতে সেগুলো আমরা দেখবো, যে কীভাবে এই বন্ড কী ফর্ম হয়, কী টাইপের বন্ড আছে। এছাড়া পুরো যতগুলো আছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা প্রত্যেকটা আস্তে আস্তে পরপর সবগুলোতে করবো। দেখতে থাকবো পুরো সিরিজটা। থ্যাংক ইউ।